বাংলাদেশে প্রথম সফরে এসে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত জানিয়েছেন, নতুন গতি পাচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নতুন অভিমুখে যাত্রা করতে যাচ্ছে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক। চীন ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই বলেও দাবি পররাষ্ট্রমন্ত্রীর। এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য সামগ্রিক ভ্রমণ সতর্কতার স্তর লেভেল 3 থেকে কমিয়ে লেভেল 2 করেছে। 3 দিনের সফরে বৃহস্পতিবার দুপুরে ভারত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। তাকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পরে যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, এ সফরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও এগিয়ে যাবে। সফরের প্রথম দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন সার্জিও গোর। তার 2 ঘণ্টার বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নিজের এক্স বার্তায় সার্জিও গোর জানান, বাংলাদেশে তার প্রথম সফরে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হচ্ছে। বৃহস্পতিবার রাতে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন মাত্রায় এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। জানান, বৈঠকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কোনো আলোচনা হয়নি এবং এ বিষয়ে ওয়াশিংটনেরও কোনো উদ্বেগ নেই। বাংলাদেশের সম্পর্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ বা টেনশন কি আছে? আমি চীন এবং ভারত এই বিষয়ে কোনো আলোচনাই হয় নাই, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। আমাদের সম্পর্ক এখন একটা অত্যন্ত ইতিবাচক অভিমুখে আছে এবং আগামী দিনগুলিতে আমরা উইল বিল্ড আপন দি অ্যাচিভমেন্টস উই হ্যাভ মেড সো ফার। শুধু এটা একটা বৈঠকে সীমাবদ্ধ নয়, আমরা সব স্তরেই তাদের সঙ্গে আমরা সম্পর্কটা রাখছি এবং সম্পর্কটা এগিয়ে যাচ্ছে। রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা অব্যাহত রাখা এবং তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ আরও জোরদারের প্রত্যাশার কথাও তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা সবসময় তাদের কাছে আবেদন করেছি তাদের সাহায্য যাতে অব্যাহত থাকে, এটা আমাদের চলমান প্রক্রিয়া। শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে সার্জিও গোরের। আর শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে 3 দিনের সফর শেষ করে ভারতে ফিরে যাবেন ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আগস্টের শেষ নাগাদ মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার উন্মুক্ত করতে দুই দেশ সম্মত। এদিকে বিদেশে কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সিগুলো একচেটিয়া ব্যবসা করছে বলে অভিযোগ করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। অভিবাসনে প্রতারণা ঠেকাতে এজেন্সিগুলোর সিন্ডিকেট নিয়ন্ত্রণে আনা হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা, এমন অবস্থার মধ্যে সুখবর মিলছে মালয়েশিয়ার শ্রমবাজার থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর থেকেই দফায় দফায় উদ্যোগ নেয়ার ফলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা মালয়েশিয়ার শ্রমবাজার আবারও খুলছে বাংলাদেশিদের জন্য। বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে দুই দেশ সম্মত হয়েছে জানিয়ে কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহাদি আমিন বলেন, বাংলাদেশ থেকে শ্রমিক যাওয়ার প্রক্রিয়া শুরু হবে আগস্টের শেষ নাগাদ। নিয়মতান্ত্রিক জটিলতা কমিয়ে এনে এফিশিয়েন্টলি একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসন ব্যয় কমিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়া জনশক্তি রপ্তানি থেকে শুরু করা। অগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ ইনশাল্লাহ মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিকরা আসা শুরু করবেন। এদিকে প্রতারণার শিকার অভিবাসী কর্মীদের অভিযোগ নিষ্পত্তিতে চালু হলো অনলাইন কমপ্লেন্ট ম্যানেজমেন্ট মডিউল। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, রিক্রুটিং এজেন্সিগুলোর একচেটিয়া ব্যবসা নিয়ন্ত্রণ করবে সরকার। সহায়তা দেওয়া হবে প্রতারিত শ্রমিকদেরও। যারা অবৈধভাবে প্রতারণার একটা চক্র হিসেবে কাজ করছেন তারা ভালো হয়ে যান। প্রত্যেককে ডিবি, পুলিশ, বিভিন্ন এজেন্সি নজরদারি করছে। বিদেশে নতুন নতুন শ্রমবাজার খোলার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তৎপরতা দেখালেও গেল 6 মাসে কাজের অগ্রগতি সন্তোষজনক নয় বলেও মন্তব্য করেন নুরুল হক নূর। বাট আমি মনে করি এখানে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশে ফেরার পর স্বয়ংক্রিয়ভাবে অন্তত 626 বাংলাদেশি শ্রমিকের ভিসা বাতিল করেছে
সংযুক্ত আরব আমিরাত। এ তথ্য জানিয়ে সরকার বলছে তাদের ভিসা নবায়নের চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন ঘটনায় ভুক্তভোগীদের জন্য চালু হচ্ছে হটলাইন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, মিথ্যা তথ্য দিয়ে বিদেশে যাওয়ার প্রবণতা বন্ধে প্রয়োজনে অভিবাসন আইন সংশোধনের প্রস্তাব পাঠানো হবে আইন মন্ত্রণালয়। আরব আমিরাত থেকে ছুটিতে আসা 5,000 বাংলাদেশির ভিসা কোনো কারণ ছাড়াই বাতিল হয়েছে এমন খবর আসে গণমাধ্যমে। এতে মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের মধ্যে বেড়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। বিষয়টি খতিয়ে দেখতে বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে সরকার। বৈঠক শেষে 5,000 প্রবাসীর ভিসা বাতিলের তথ্য সঠিক নয় জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ সংখ্যা 626 জন। এর মধ্যে 417 জনের ভিসা রিভিউ করতে আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে বলেও জানান শামা ওবায়েদ। 5,000 বা কিছু সংখ্যা বলা হয়েছে, যে সংখ্যাটা সঠিক নয়। আমাদের দূতাবাসের তথ্য অনুযায়ী, আরব আমিরাতের তথ্য অনুযায়ী 626 জনের ভিসা অটো ক্যান্সেল হয়েছে। 417 জন যে অটো ক্যান্সেল হয়েছে সেটা ভিসা রিনিউয়ালের জন্য আমরা আবার পাঠিয়েছি। 417 জনকে আমরা ইতিমধ্যে পাঠিয়েছি, বাকিগুলো পর্যায়ক্রমে আমরা পাঠাচ্ছি আরব আমিরাতের সরকারের কাছে ভিসাটা রিনিউ করার জন্য, যে কেন কি কারণে তাদের অটো ক্যান্সেল হলো। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, ভিসা জটিলতায় ভুক্তভোগীদের জন্য দেশে এবং সংযুক্ত আরব আমিরাতে জরুরি হটলাইন সেবা চালু করবে সরকার। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সে দেশের আইন মেনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অনুরোধ জানান তিনি। যেই দেশের অভ্যন্তরীণ সমস্যা, সেগুলোতে বাংলাদেশিরা প্রচারণা, ফেসবুক, টুইটার, কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের এনগেজমেন্টে না যাওয়াটাই ওয়াইজ ডিসিশন হবে। এটা ওই দেশের লতে আসলে সেটাই বলে। সেক্ষেত্রে আমরা অনুরোধ করব যে এই ধরনের কোনো কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করা। ফেক ডকুমেন্ট যারা সাবমিট করবে বা এর সাথে যারা জড়িত, তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং এই আইনটি সংশোধন করে শাস্তি নিশ্চিত করা হবে, যেন বিদেশিদের কাছে আমরাও বলতে পারি যে এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা আইনগত পদক্ষেপ নিয়ে থাকি। একটা হটলাইন চালু করা হবে, যে দেশে এসে যাদের ভিসা ক্যান্সেল হয়েছে বা যারা এই ধরনের ভুক্তভোগী তাদেরকে সাপোর্ট করার জন্য, এবং আরব আমিরাতেও সেখানে একটা হটলাইন বা জরুরি সেবার একটা লাইন ওপেন করা হবে। বিদেশগামীদের আইন বহির্ভূত পথে না যাওয়ার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, ভুয়া তথ্যে বিদেশে যাওয়ার প্রবণতা বন্ধে প্রয়োজন হলে অভিবাসন আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। দয়া করে আপনারা আইন বহির্ভূত কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। অভিবাসন একটা আইন আছে, সেই আইন যদি সংশোধন করার প্রয়োজন হয় সেটাও আমরা আইন মন্ত্রণালয় এবং সাথে কথা বলবো। এদিকে মিয়ানমারে আটক 27 জন বাংলাদেশিকে শনাক্ত করেছে সরকার। তাদের নিরাপদে দেশে ফেরাতে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আগের মতোই চলছে ঘুষ খাওয়ার ফন্দি ফিকির। আটকে দেওয়া হচ্ছে ভালো কাজের উদ্যোগ। 5 মাসের অভিজ্ঞতা তুলে ধরে এভাবেই আক্ষেপ জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। আর মুক্তিযুদ্ধের মতো জুলাইয়ের চেতনা বিক্রি হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তথ্যমন্ত্রী। মাস জুড়ে চলছে জুলাই শহীদ দিবসের নানা আনুষ্ঠানিকতা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে আয়োজন করা হয় আলোচনা সভার। আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনা জুলাইয়ের চেতনার মধ্যেই নিহিত রয়েছে। বিএনপি সরকারের হাত ধরেই শহীদদের স্বপ্নের বাংলাদেশের বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী এই আন্দোলনের নেপথ্যের কারিগর, প্রধান সেনাপতি নেপথ্যে। স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিবর্তনের কথা বলতে গেলেই প্রাণ দিতে হয়েছে এদেশে। 5 মাসের অভিজ্ঞতা তুলে ধরে আক্ষেপ করে তিনি বলেন, আগের মতোই চলছে ঘুষ খাওয়ার ফন্দি ফিকির। প্রধানমন্ত্রীর হাত ধরে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আশাবাদী এলজিআরডি মন্ত্রী। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনাদেরকে বলা দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফন্দি ফিকির করছে,
একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, ওরাই এখন অনেক বেশি জুলাই যোদ্ধা হয়ে গেছে। কিন্তু আশাবাদী হয়ে এই কারণেই যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। উই মাস্ট অল গিভ হিম সাপোর্ট। সবাই মিলে তাকে সমর্থন দেওয়া দরকার। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, দেশে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে পারলে মানব পাচার অনেকটাই কমানো যাবে। শিক্ষাটা যদি না থাকে সে বারবার প্রতারিত হবে। আইনগত কাঠামোর মধ্যে দিয়ে এবং সরকার যেভাবে ড্রাইভ দিচ্ছে, এই ড্রাইভ অব্যাহত থাকলে এটা আমি মনে করি অনেকখানি কমে যাবে। এখন রুল অফ লর জন্য সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। আইনের শাসন যদি প্রয়োগ সর্বত্র না হয় তাহলে কিন্তু এটা বৃদ্ধি পেতেই থাকবে। একই অনুষ্ঠানে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন জানান, মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও দক্ষ মানব সম্পদ পাঠাতে কাজ করছে সরকার। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আবারও এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এবার সিলেটের গোপালগঞ্জ ও 5 মাইলে 2 দফা হামলার শিকার হন তারা। এই ঘটনায় নিন্দা জানিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, পুরো বাংলাদেশ সন্ত্রাসের অভয়ারণ্য। নাহিদ ইসলামের অভিযোগ, দেশকে আবারও সন্ত্রাসবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আবারও এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। পথসভার উদ্দেশ্যে সিলেটে পৌঁছালে 2 দফা হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন এনসিপি নেতারা। এর আগে বৃহস্পতিবার সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হন এনসিপি নেতারা। সিলেটে জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। পরে জেলা সার্কিট হাউজের দিকে রওনা হন। এরপরই প্রথমে গোলাপগঞ্জ, তারপর 5 মাইল বাজার এলাকায় দ্বিতীয় দফায় হামলা হয়। এনসিপি নেতাদের উদ্দেশ্যে নানা স্লোগান দেয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সামনে হামলা হচ্ছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, পুরো বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে তৈরি করা হয়েছে। সার্জিস আলম বলেন, সরকারের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা রাজনীতি থেকে বিরোধী দলকে নির্মূল করতে চায়। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা রড নিয়ে এসেছে। তারা গাড়িটাতে কিভাবে হামলা করছিল এবং ওই গাড়িতে আমাদের নারী এমপি ডাক্তার মাহমুদা মিতু তিনিও ছিলেন। পুরা বাংলাদেশে হলো সন্ত্রাসী একটা রাজত্ব শুরু করেছে বিএনপি। আমরা এই সন্ত্রাসের রাজত্বের অবসান চাই। সরকারের বিরুদ্ধে অগণতান্ত্রিক আচরণের অভিযোগ তোলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। যারা রাস্তায় ট্রাক্টর বসিয়ে ভেবেছিল জুলাই পদযাত্রা বন্ধ করে দিবে, কানাইঘাটবাসী আজকে তাদেরকে ব্যর্থ প্রমাণ করেছে। জুলাই পদযাত্রার অংশ হিসেবে জেলায় জেলায় সফর করছে এনসিপি। এরই অংশ হিসেবে বুধবার হবিগঞ্জ পৌঁছালে হামলার শিকার হন নেতাকর্মীরা। ওমর ফারুক, সময় সংবাদ। এবার জুলাইয়ের দিনলিপি। সমন্বয়কদের আটকে রেখে আন্দোলন প্রত্যাহারের ঘোষণায় বিভ্রান্ত হয়নি ছাত্র সমাজ। 31 জুলাই মার্চ ফর জাস্টিস পালন করতে রাজপথে নামেন তারা। পথে পথে পুলিশি বাধায় এদিন আবারও উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। গণগ্রেফতার, হতাহতের ঘটনার বিচার, সমন্বয়কদের মুক্তি সহ 9 দফা পূরণে একের পর এক কর্মসূচি দিয়ে সারা দেশকে একত্রিত করেন বৈষম্য বিরোধী আন্দোলনের বাকি সমন্বয়করা। মার্চ ফর জাস্টিসকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত আরও জানব নাজমুস সালেহির প্রতিবেদনে। জুলাইয়ের শেষাংশে এসে আন্দোলন দমাতে গুম, খুন, গ্রেফতার সহ সব ধরনের কৌশল অবলম্বন করে হাসিনা সরকার, যার অংশ হিসেবে আন্দোলনের সম্মুখ সারির সমন্বয়কদের জিম্মি করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাও দেওয়ানো হয়। কিন্তু তাতে বিভ্রান্ত হননি 24-এর গণ অভ্যুত্থানকারীরা। একের পর এক কঠোর কর্মসূচি পালন করে যান মুক্ত থাকা বাকি সমন্বয়করা। এমন পরিস্থিতিতে সকল শ্রেণী পেশার মানুষকে সংযুক্ত করার লক্ষ্যে বিক্ষোভের পরিবর্তে যাতে সবাই অংশ নিতে পারে এমন কর্মসূচির কথা ভাবছিলেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্রনেতারা। তখন আমাদের মনে হয়েছিল যে এই আন্দোলনে ছাত্র জনতা তো ভূমিকা রাখছেই, একই সাথে আইনজীবী, পেশাজীবী,
বা সাংবাদিকরা যদি আরেকটু বেশি ভূমিকা রাখতে পারে তাহলে আমরা গুরুত্বপূর্ণ মনে করব। এবং সেই দিনই রাতে আমরা প্রথম সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একটি প্রোগ্রাম অন্তত আইনজীবী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে আমরা করব। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্দোলন যদি আরও কিছুদিন টেনে নিয়ে যেতে হয় তাহলে আমাদের আরও কিছু ইউনিক প্রোগ্রাম সাজেশন দেওয়া ছিল। আমরা কালকে কি পরশু দিন কি, যদি 5 তারিখ না আরও 2-1 দিন যায়, তো সেক্ষেত্রেও যাতে সব ধরনের প্রোগ্রাম প্রস্তুতি আমাদের যাতে থাকে, বিষয়গুলো ছিল। জুলাই জুড়ে সহিংসতায় হতাহত, গ্রেফতারের প্রতিবাদ ও বিচার দাবিতে রক্তাক্ত জুলাইয়ের এই দিনে 31 জুলাই সবার সমন্বয়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক আব্দুল কাদের। প্রত্যেকটা কর্মসূচি প্রণয়নের আগে ছাত্র শিবির এবং ছাত্র দলের সাথে আলাপ আলোচনা করতাম যে আমরা এটা এমনটা ভাবতেছি, আপনারা কি ভাবতেছেন। এই প্রস্তাবনাটা হচ্ছে কি যে আসলে হচ্ছে আমরা বললাম না যে প্রত্যেকটা অঙ্গনে মানুষকে কীভাবে কানেক্টেড করা যায়। আমরা ভাবলাম যে আইন অঙ্গনে মানুষকে এভাবে মধ্য দিয়ে আমরা কানেক্টেড করতে পারি। কিন্তু কর্মসূচি সফল করতে দলে দলে রাজপথে শিক্ষার্থীরা পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও লাঠি সোটা ব্যবহার করে আন্দোলন দমনের চেষ্টা করে। কিন্তু হাজারো বাধা বিপত্তির মুখেও নুসরাতের মতো অনেকেই বুক পেতে দাঁড়ান পুলিশের প্রিজন ভ্যানের সামনে, যা পুরো জাতিকে উজ্জীবিত করে। হাইকোর্ট এলাকায় নেমে আসেন খ্যাতনামা আইনজীবীরা। ওই সময় লিপি দৌড়ে এসছে এবং বলছে যে দেখ, জানি না এখন কি চলছে, এই যে মার্চ ফর জাস্টিস প্রোগ্রাম চলছে তার উপরেই আক্রমণ চলছে, এখান থেকে ওই বাচ্চাদেরকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা দৌড়ে যাই, ছাত্রদেরকে যখন পুলিশ ওদেরকে একদম আটকে ধরে নিয়ে যাচ্ছে ওখান থেকে, অন্য ছাত্রছাত্রীরা তো ওখানে রেজিস্ট্যান্সটা দিয়েছে, কিন্তু আইনজীবীরাও তাদের পাশে ছিল। 31 জুলাই আন্দোলনের সময় সরাসরি গুলি না করার রিটের শুনানি ও আদেশের দিন ধার্য থাকলেও এক বিচারপতি অসুস্থ থাকায় ঝুলে যায় রিটের শুনানি। এদিকে সহিংসতায় শিশুদের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করা হয় জুলাইয়ের 31 তারিখ। উত্তাল জুলাইয়ের প্রতিটি দিনই আন্দোলনে রাজপথে নেমে আসছিল সকল শ্রেণী পেশার মানুষ, বাকি ছিল দেশের আইনজীবীরা। 31 জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে এই হাইকোর্ট প্রাঙ্গণে নেমে আসেন দেশের খ্যাতিমান আইনজীবীরা। ফলে নতুন করে গতি পায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। টাকার অভাবে 6 মাস ধরে বেতন পাচ্ছে না জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মীরা, এমনকি 1 বছর ধরে দিতে পারছে না অফিস ভাড়াও। আহত জুলাই যোদ্ধাদের দেয়া যাচ্ছে না চিকিৎসা সহায়তাও। ফাউন্ডেশন কর্তৃপক্ষ বলছে সংকট কাটাতে কাজ চলছে। নূরে আলমের রিপোর্ট। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর সেপ্টেম্বরে জুলাই শহীদ এবং আহতদের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার 1 বছর পর থেকে আর্থিক সংকটে পড়তে শুরু করে প্রতিষ্ঠানটি। এখন এই সংকট চরমে। টাকার সংকটে 12 মাস ধরে অফিসের ভাড়া দেয়া যাচ্ছে না, বেতন পাচ্ছেন না কর্মীরা। এখানে বেশিরভাগই চাকরি করেন জুলাই শহীদ পরিবারের স্বজন এবং জুলাই যোদ্ধারা। শুধু শহীদ পরিবার যারা আছে শুধু তারা না, এখানে যতগুণ স্টাফ আছে তারা প্রত্যেকেই না ফিনান্সিয়াল দিক দিয়ে হয়তো মনোবল নষ্ট হয়ে গেছে, কিন্তু সবাই আত্মবিশ্বাসী যে এটা ভেঙে গেলে আসলে আহত শহীদ পরিবাররা কোথায় যাবে। জুলাই ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটি যখন কার্যক্রম শুরু করে 383 কোটি টাকার প্রয়োজন থাকলেও অনুদান সহ বরাদ্দ দেয়া হয়েছিল 124 কোটি টাকা। এই বরাদ্দ দিয়ে 831টি শহীদ পরিবারকে 42 কোটি এবং 6127 জন আহত ব্যক্তিকে 78 কোটি টাকা সহায়তা দেয়া হয়। তবে বর্তমান আর্থিক সংকটে আহত অনেকেই চিকিৎসা সহায়তাও দেয়া যাচ্ছে না। আহতরা যারা চিকিৎসা এই মুহূর্তে বন্ধ আছে এবং যারা আহতদের মধ্যে যাদের যে প্রাপ্যটা পাওয়ার কথা, এই জায়গাটা যদি সরকার বিবেচনা করে। অজস্র মানুষের রক্তের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছিল। গণঅভ্যুত্থানের স্মৃতিকে সমুন্নত রাখতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে শক্তিশালী করতে হবে। আর এর জন্য সব ধরনের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান সংশ্লিষ্টদের। সংকট কাটাতে সরকার আন্তরিক জানিয়ে শিগগিরই এই সমস্যা সমাধানের আশা প্রকাশ করেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। সরকারের সকল মহলে যেভাবে সরকার পদ্ধতিগতভাবে বাজেট বরাদ্দ করে, কারণ এগুলো কাজগুলো সরকারেরই কাজ যেটা আমরা করছি, সেখানে আমরা অফিসিয়ালি তাদের সাথে যোগাযোগ স্থাপন করেছি
এবং আমরা বিশ্বাস করি যে সরকার এটা দেওয়া উচিত। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে 1400-র বেশি মানুষ শহীদ হলেও সরকারের গেজেটভুক্ত 843 জন। বাকিদের শনাক্তে কাজ করছে ফাউন্ডেশন। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। উচ্চশিক্ষার নামে প্রতি বছর হাজার হাজার মেধাবী শিক্ষার্থী পাড়ি দিচ্ছেন বিদেশে। সেখানে পড়াশোনা শেষে রাষ্ট্রের অর্থে গড়ে ওঠা দক্ষ জনবল তাদের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন অন্য দেশের উন্নয়নে। গত 10 বছরে এই হার বেড়েছে দ্বিগুণ। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চশিক্ষার বহুমুখী সংকটেই বিদেশে স্থায়ী হওয়ার প্রবণতা বাড়াচ্ছে। দেশে ফিরে কাজ করার মতো মর্যাদাপূর্ণ ও দক্ষতা ভিত্তিক পরিবেশ নিশ্চিত করতে পারলেই এই প্রবণতা কমানো সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন রিমু সিদ্দিক। হাতে ভিসা, বিশ্ববিদ্যালয়ের অফার লেটার, সঙ্গে পরিবারের অসংখ্য স্বপ্ন। এক বুক আশা নিয়ে প্রতি বছর উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী। সেখানে উন্নত জীবন ও ক্যারিয়ারের নিশ্চয়তায় বেশিরভাগ মানুষই উচ্চশিক্ষা শেষে সেখানে গড়তে চান স্থায়ী বসতি, যার কারণে তাদের সম্পর্কে ইতি টানতে হয় দেশের সাথেও। এখানে গবেষণায় প্রচুর পরিমাণে বিনিয়োগ করা হয় এবং উদ্ভাবনকে উৎসাহ দেওয়া হয়, যেগুলো শিক্ষার্থীদের মাঝে নতুন কিছু করার আত্মবিশ্বাস তৈরি করে। ব্যবসা বা কাজকর্ম করার সুযোগ, এখানে কোনো চাঁদাবাজি নেই, সবচেয়ে বড় কথা কেউ কারোর পেছনে লেগে নেই। এই ধরনের পরিবেশ হলে অবশ্যই আমি বাংলাদেশে ফিরে এসে আপলিফট করতে চাই। ইউনেস্কোর গ্লোবাল ফ্লো অব টারশিয়ারি লেভেল স্টুডেন্টস প্রতিবেদন বলছে, 10 বছরে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি। আর ওপেন ডোরসের তথ্য বলছে, 2023-24 শিক্ষাবর্ষে আগের বছরের তুলনায় শিক্ষার্থী বেড়েছে প্রায় 26%। এতে বাংলাদেশ এক বছরের মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানোর দেশের তালিকায় 13তম থেকে 8ম স্থানে উঠে এসেছে। দেশ থেকে যায় তাদের 80% তারা বাংলাদেশে কখনো ফিরে আসে না। প্রায় 20% মতো কখনো কখনো আসে, যারা আসলে সেখানে কোনো সুযোগ তৈরি করতে হয়তো পারে না। পড়াশোনা শেষে তাদের বড় একটি অংশ দেশে না ফেরার এই প্রবণতা শুধু শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, দেশের বিশ্ববিদ্যালয়গুলো হারাচ্ছে নিজেদের শিক্ষক। চলতি বছরে দেশের 5 পাবলিক বিশ্ববিদ্যালয়ের 102 শিক্ষক শিক্ষা ছুটির মেয়াদ শেষে কর্মস্থলে যোগ দেননি। ফলে উচ্চশিক্ষা ও গবেষণায় তৈরি হচ্ছে দক্ষ জনবল শূন্যতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যে বিভিন্ন দেশে পড়াশোনা করতে যান, প্রায় 1/3 তারা বাংলাদেশে কখনো আর ফিরে আসে না। কি পরিমাণ শিক্ষার্থী বিদেশে যাচ্ছে স্কলারশিপ নেই, সরকারের কাছে কোনো ডেটাবেস নাই। যারা শেষ করছে তারা আসলে কত ভাগ দেশে ফিরে আসছে এবং আদৌ তারা আসছে না কেন? যে ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছে বা জ্ঞান অর্জন করেছে তাদেরকে সেই ধরনের পরিবেশ বাংলাদেশে তৈরি করে তাদেরকে ফেরত নিয়ে আসা উচিত সরকারের। শিক্ষাবিদদের মতে, দেশের গবেষণায় সীমিত সুযোগ, বেতন বৈষম্য, রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার কারণে বিদেশে স্থায়ী হতে চান সিংহভাগ মেধাবী শিক্ষার্থী। ফলে দেশ উদ্বেগজনকভাবে হারাচ্ছে দক্ষ মানব সম্পদ। শিক্ষার্থীরা যাতে শিক্ষা শেষে যথাযথভাবে চাকরি পায়, কর্মসংস্থানের ব্যবস্থা হয়, জীবনের সাথে শিক্ষার সংশ্লিষ্টতা যারা খুঁজে পায়, সেই ব্যবস্থাগুলো যদি আমরা করতে পারি, এখানে বিদেশে যাওয়ার যে প্রবণতা, সে প্রবণতাটা কমে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে উচ্চশিক্ষাকে নিরুৎসাহিত নয়, বরং দেশে ফিরলে সেসব মেধাকে কাজে লাগাতে হবে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়া গর্বের ও সক্ষমতার প্রতীক। সমস্যা তখনই যখন উচ্চশিক্ষার নামে দেশ হারায় মেধা, হারায় বিপুল অর্থ। রাষ্ট্রের ভিত্তি মজবুত করতে দেশের বিনিয়োগে গড়ে ওঠা মেধাকে দেশের উন্নয়নে কাজে লাগানো এখন রাষ্ট্রের বড় কাজ বলছেন বিশেষজ্ঞরা। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। ইতালি পাঠানোর স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নিয়ে যুবক সোহাগ মুন্সিকে বন্দী করে মাফিয়ারা। শারীরিক নির্যাতন চালিয়ে পরিবার থেকে আদায় করে মুক্তিপণের 60 লাখ টাকা। এরপরও বাঁচানো যায়নি সোহাগকে। আরও দাবিকৃত 27 লাখ টাকা দিতে দেরি করায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। মানব পাচারকারীদের সর্বোচ্চ শাস্তি সহ লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। বাংলাদেশে রং মিস্ত্রির কাজ করতেন মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদার কান্দি গ্রামের সোহাগ মুন্সি। ইতালি গিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় স্থানীয় মানব পাচারকারী চক্রের সদস্য ময়না আক্তার ও জুলহা সর্দারের খপ্পরে পড়েন তিনি। চুক্তিমতে 22 লাখ টাকা দালালদের হাতে দিয়ে 2025 সালের সেপ্টেম্বরে বাড়ি ছাড়েন সোহাগ। প্রথমে তাকে সৌদি আরব,
ও পরে লিবিয়ার ত্রিপোলি নিয়ে বন্দি করে চালানো হয় অমানসিক নির্যাতন। সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে কয়েক ধাপে আরও 38 লাখ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র। গত 23 জুলাই দাবি করা হয় আরও 27 লাখ টাকা। মুক্তিপণের টাকা না দেয়ায় সোহাগকে গুলি করে হত্যা করে মানব পাচারকারী মাফিয়ারা। বুধবার রাতে তার মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আমার ছেলেরা আমার ফেরত এই জায়গায় নিয়ে যায়, নেওয়ার পরে হেদনা রাইতেই করিয়া আমার পোলারে মারিয়ে ফেলায়। মজুমদার কান্দি জুলহাসের আত্মীয় স্বজন সব আছে, তারা পূর্বশত্রুতার জেরে আমার ভাইকে মাইরে ফেলছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবার ও এলাকাবাসী। জুলহাস এবং তার সাথে যারা তার সহযোগী যারা আছে তাদের সবারই ফাঁসির দাবি। আমার একটাই দাবি, তাদের সবার ফাঁসি হোক। সরকারের দ্বারা এটাই আবেদন যেন এটার সুষ্ঠু একটা বিচার করে। দাবি কি এনর যখন মার গিয়ে হালাইছে তোর লাশ চাই। এ ঘটনায় নিহত সোহাগের মা শাহিনুর বেগম বাদী হয়ে রাজুর থানায় মামলা করেছেন। ইতিমধ্যে প্রধান আসামি জুলহাস সর্দারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তার সঙ্গীগুলোকে আমরা কিছু তথ্য পেয়েছি, বাট ধরার মতো অবস্থা এখন আমরা হয়নি, কারণ বেশিরভাগই দেশের বাইরে, আর যারাও দেশে আছে তারা অলওয়েজ মুভমেন্টের উপরে। এখনো লিবিয়ায় এই মাফিয়া চক্রের হাতে আরও 11 যুবক জিম্মি রয়েছে বলে জানিয়েছেন তাদের স্বজনরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মায়ানমারের সম্মতির ঘোষণা এলেও তা নিয়ে প্রশ্ন তুলেছেন আশ্রিত রোহিঙ্গারা। তাদের দাবি শুধু 3 লাখ নয়, বাংলাদেশে আশ্রিত 14 লাখের বেশি রোহিঙ্গার প্রত্যাবাসন পরিকল্পনা, সময়সূচি ও পুনর্বাসনের স্থান স্পষ্ট করতে হবে মিয়ানমারকে। অন্যদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, স্বেচ্ছায় নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। মিয়ানমারের পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই প্রত্যাবাসন কার্যক্রম শুরু করতে প্রস্তুত বাংলাদেশ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশে আশ্রয় নেওয়া 3 লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের এমন ঘোষণার পর ক্যাম্পে আশ্রিতদের মাঝে উঠেছে নানা প্রশ্ন। বাস্তুচ্যুতদের দাবি আংশিক নয়, প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে সবার। এজন্য সুস্পষ্ট সময়সূচি, নিরাপত্তা, পুনর্বাসন এবং সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ তাদের। বাংলাদেশের মধ্যে 3 লাখ টন 14 লাখের উপরে আছে। আবি একান হেতো লাই বুঝি দে তার তো হতাং ক্লিয়ার করা উড়বে দে, বাকি গিন খতে লই যাব দে। হান 2 নম্বর লই যাব দে কি রোহিঙ্গা নাকি অন্য কম অন্য নামী মানুষ, একতাং ক্লিয়ার করা উড়ব। আশ্রয় নেওয়াদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরিয়ে দিতে চায় বাংলাদেশ, এমনটাই জানিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, এ লক্ষ্যে একসঙ্গে কাজ করতেও প্রস্তুত সরকার। প্রত্যাবাসনের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেইগুলো আমাদের রয়েছে। আমাদের যে ডেটাবেস সেগুলো তো আমরা মিয়ানমারকে হস্তান্তর করেছি। তো ভেরিফিকেশনের পরে যেগুলো আসছে সেগুলোর একটা আপডেট তাদের দরকার হতে পারে, কিন্তু আমাদের দিক থেকে তো কোনো সমস্যা নেই। এখন মিয়ানমারের তরফ থেকে যদি কোনো রকম গ্রিন সিগন্যাল আমরা পেয়ে থাকি, আমরা সাথে সাথেই প্রস্তুত। এর আগে 2,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মতি দিয়েছিল মিয়ানমার, তবে তা বাস্তবায়ন না হওয়ায় নতুন ঘোষণাও ঝুলে থাকার শঙ্কায় বাস্তুচ্যুতরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পদ্মা রেল সংযোগ প্রকল্পের সিবিআই সিগন্যালিং সিস্টেমের আওতায় থাকা 5টি স্টেশনের একের পর এক কেবল ও যন্ত্রাংশ চুরি হচ্ছে। এতে যাত্রীবাহী ট্রেনের সিগন্যাল ব্যবস্থায় নানা সমস্যা সৃষ্টি হয়েছে। এদিকে এই রুটে 10 আগস্ট থেকে অভিযাত্রী নামে আরও এক জোড়া ট্রেন যুক্ত হচ্ছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মা রেল সংযোগ প্রকল্প বদলে দিয়েছে দেশের রেল নেটওয়ার্ক। তবে দ্রুত গতির এই রেল সংযোগের মুন্সিগঞ্জের নিমতলা, শ্রীনগর ও মাওয়া রেলওয়ে স্টেশন, শরীয়তপুরের জাজিরার পদ্মা স্টেশন এবং মাদারীপুরের শিবচর স্টেশনে কম্পিউটার বেসড ইন্টারলকিং সিবিআই সিগন্যালিং সিস্টেমের কেবল ও যন্ত্রাংশ চুরি হয়েছে। এ কারণে স্টেশনগুলোতে সিগন্যালিং সিস্টেমে সমস্যা সৃষ্টি হয়েছে।
4টির মধ্যে এখন 2টি লাইন দিয়ে মাওয়া, পদ্মা ও শিবচর স্টেশনে ট্রেন চলাচল করছে। নিমতলা ও শ্রীনগর স্টেশন বন্ধ রাখা হয়েছে। গেল 2 বছর এই স্টেশনগুলোতে অন্তত 5 বার চুরির অভিযোগ পাওয়া গেছে। চুরি ঠেকানো সহ সেবা বৃদ্ধির অংশ হিসেবে পদ্মা সেতু রেল সংযোগ বহরে 10 আগস্ট থেকে অভিযাত্রী কমিউটার নামে আরও একজোড়া ট্রেন যুক্ত হচ্ছে। রেলের যন্ত্রপাতি চুরি হয়ে যায়, যে কারণে মেরামতের জন্য বন্ধ থাকে। মাঝখানে এখন লাভাই যাত্রী অনেক ময় মুরব্বীরা আছে, লাভতে পারে না, উঠতেও পারে না। জনবলের অভাবে নিমতলা ও শ্রীনগর স্টেশন বন্ধ থাকলেও আগামী 1 আগস্ট থেকে চালুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। সিগন্যাল মালামাল চুরি হওয়ার কারণে এই 2টা লাইনের কাজ শেষ হয় নাই, কিন্তু কাজ চলমান আছে, অচিরে এটা ঠিক হয়ে যাবে। চুরি রোধ করার জন্য বিশেষ সিগন্যালিং এর যে সমস্ত মালামাল বাইরে আছে, এগুলো আমরা স্টেশনের ভিতরে প্রতিস্থাপন করার কাজ চলমান আছে। পদ্মা সেতু রেল সংযোগ রুটে বর্তমানে 6 জোড়া ট্রেন চলাচল করছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। হাউথিদের হামলা মোকাবেলা সহ বাব আল মানদেব, লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজ চলাচলের নিরাপত্তায় সৌদি আরবের নেতৃত্বে গড়ে উঠেছে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট। 51টি আমন্ত্রিত দেশ ও সংস্থার মধ্যে বাংলাদেশ সহ 14টি দেশ উদ্যোগটিতে সমর্থন জানিয়েছে বলে দাবি আল জাজিরার। নতুন এই জোটের সদর দফতর স্থাপন করা হবে রিয়াদে। মধ্যপ্রাচ্যের তেল রফতানির নিরাপত্তা নিশ্চিতে এই জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী ও এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ এবং জ্বালানি সরবরাহ নিরাপদ রাখতে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। সংবাদ মাধ্যম আল জাজিরার দাবি, সৌদির উদ্যোগে সমর্থন জানিয়েছে বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, মিশর, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, ইয়েমেন, নাইজেরিয়া, সুদান, জিবুতি, সোমালিয়া সহ 13টি দেশ। রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে 51টি আমন্ত্রিত দেশ ও সংস্থার মধ্যে 43টি দেশের সামরিক প্রধান বা প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল সরাসরি বা ভার্চুয়ালি অংশ নেয়। বৈঠকে জোটের সনদ, সাংগঠনিক কাঠামো, কমান্ড ব্যবস্থা, পরিচালনা পদ্ধতি এবং আনুষ্ঠানিক যাত্রার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী জোটের প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব দানকারী দেশ হবে সৌদি আরব। সদর দপ্তর থাকবে রিয়াদে। অংশগ্রহণে আগ্রহী দেশগুলো এখন জোটের কাঠামো, নেতৃত্ব ও পরিচালনা পদ্ধতি চূড়ান্ত করছে। নিজ নিজ দেশের সরকারি অনুমোদন শেষে আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেবে তারা। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক জোট, কোনো রাষ্ট্র বা জোটকে লক্ষ্য করে নয়। আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং সমুদ্র পথে অবাধ চলাচলের নীতি মেনেই পরিচালিত হবে এর কার্যক্রম। এর আগে লোহিত সাগর সংকট নিয়ে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান। তিনি জানান, ইয়েমেনের হাউথিদের মোকাবেলায় সৌদি আরব প্রস্তুত এবং এখনই মার্কিন সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই। সৌদির সঙ্গে একই ইস্যুতে আলোচনা করেছেন কুয়েত ও পাকিস্তানের নেতৃত্বস্থানীয়রা। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির প্রধান বিকল্প হয়ে ওঠে লোহিত সাগর। তবে গত 20 জুলাই সৌদি আরবের উপর নৌ অবরোধ আরোপের পর সৌদি জাহাজে হামলা চালায় ইয়েমেনের হাউথিরা। জবাবে হাউথি লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানে রিয়াদ। এমন পরিস্থিতিতে বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষিত রাখতে আন্তর্জাতিক সামরিক জোট গঠনের উদ্যোগ নেয় সৌদি আরব। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। পাকিস্তানে 3 তলা ভবন ধসে একই পরিবারের 11 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 6 জন। স্থানীয় সময় বুধবার গভীর রাতে দেশটির লাহোরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালায় দমকল বাহিনীর কর্মীরা। কর্মকর্তাদের ধারণা, এখনও কেউ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে দ্রুত উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। ভবন ধসের কারণ এখনও জানা যায়নি, তবে ঘটনাটি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। কঙ্গোয় ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা সংক্রমণ।
এক সপ্তাহে প্রায় 50% বেড়েছে মৃত্যুর হার। এরই মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 1521 জন। দেশটির সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী ইবোলা প্রাদুর্ভাবে এখন পর্যন্ত 3442 জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন অন্তত 1521 জন। দেশটির সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী মাত্র এক সপ্তাহের ব্যবধানে মৃত্যুর সংখ্যা প্রায় 50% বেড়েছে। হাসপাতালে ভর্তি বা আইসোলেশনে আছেন 797 জন, আর সুস্থ হয়েছেন 615 জন। মোট সংক্রমণের প্রায় 90% পূর্ব কঙ্গোর ইতুরি প্রদেশে শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে বিরল বুন্ডিবুগীয় ধরনের ইবোলার কার্যকর টিকার অভাব, পূর্বাঞ্চলে চলমান সশস্ত্র সংঘাত, চিকিৎসা কর্মীর সংকট, সংক্রমিত ব্যক্তিদের শনাক্তে বিলম্ব এবং আক্রান্ত জনগোষ্ঠীর অনাস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। লিটন দাসের ইনজুরির কোনো দায় নিতে নারাজ বিসিবির মেডিকেল কমিটির চেয়ারম্যান ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম। তার দাবি, টাইগার অধিনায়কের স্ক্যান রিপোর্টে কোনো ধরনের ভুল ছিল না। আগামীতে ক্রিকেটারদের বিদেশ নির্ভর চিকিৎসা ব্যবস্থা পাল্টে দেশেই সব সুযোগ সুবিধা তৈরি করার লক্ষ্য এই পরিচালকের। বর্তমান ফিজিও টিম নিয়েও সন্তুষ্ট শামীম। মেডিকেল ডিপার্টমেন্ট একটা খুব সফট টার্গেট সবার জন্য। লিটন দাসের ইনজুরিতে তোপের মুখে বিসিবির মেডিকেল কমিটি, তবে কমিটির প্রধান কোনো ধরনের দায় নিতে নারাজ। স্ক্যান রিপোর্টে ভুল ছিল না এমনটাই দাবি তার। ফালতু কথা, রিপোর্ট ঠিকই আছে, সবই ঠিক আছে। রিকভারিটা টাইম অফ এক্সপেক্টেড টাইমে হয়নি, তাই তো? রিকভারি এক্সপেক্টেড টাইমের মধ্যেই হচ্ছে, কিন্তু ওই টাইমের মধ্যে রেঞ্জ আছে আর কি। আমরা সাথে করে নিয়ে গেছি যাতে রিহেবটা সাথে থাকে, দ্যাটস ইট, এর বাইরে কিছু না। চোটে থাকার পরেও কেন জিম্বাবুয়েতে নেওয়া হলো লিটনকে, তা নিয়েও প্রশ্ন উঠছে। ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীমের ব্যাখ্যা, দলের সঙ্গে থেকে যেন চালিয়ে যাওয়া যায় পুনর্বাসন প্রক্রিয়া, এমনটাই ছিল পরিকল্পনা। তো 21 দিন তো হয়ে যাবে, তখন জিম্বাবুয়ে যাবে। তো হয়ে যাওয়ালে তো এই রিহ্যাব প্রসেসটা টিমের সাথে থাকলে বেটার হবে, আইসোলেটেড থাকলে একটা অন্যরকম হবে, যেই কারণে ওকে ইয়েতে পাঠানো হয়েছিল। টুকটাক ইনজুরিতেও ক্রিকেটারদের বাড়তি ভোগান্তির উদাহরণ বহু আছে দেশের ক্রিকেটে। তাই কিছু হলেই খেলোয়াড়দের ছুটতে হয় দেশের বাইরে। এই নিয়ম বদলাতে চান বিসিবির এই পরিচালক। লক্ষ্য প্রযুক্তিগত উন্নতি এনে দেশের চিকিৎসক আর ফিজিওথেরাপিস্টদের দক্ষতা বাড়ানো। বাংলাদেশের প্লেয়াররা যদি ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে পারে, বাংলাদেশ সবাই যদি করতে পারে, তো আমাদের মেডিকেল ডিপার্টমেন্টও একেবারে ইন্টারন্যাশনাল লেভেলই হবে। আমাদেরকে বিদেশের বাইরে যেতে হবে না, সাধারণ চিকিৎসা করার জন্য যেতে হবে না। আমরা ডক্টরদেরকে আরও বেশি ট্রেন করব। বর্তমান যে আমাদের এক্সিস্টিং ফ্যাসিলিটিস আছে সেগুলো যথেষ্ট অপ্রতুল আছে, এটা নিয়ে কম কাজ করা হয়নি। এটা নিয়ে কথা বলছিলাম প্রেসিডেন্টের সাথে। পূর্বাচলে সেন্টার অফ এক্সিলেন্স ঘিরেও আছে পরিকল্পনা। বেঙ্গালুরুতে পরিদর্শন শেষে ওই আদলে নির্মাণ করতে চায় বিসিবি। যদিও পূর্বাচলের এই জমি নিয়ে পরিকল্পনা কম করেনি আগের কর্তারাও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বৈরী আবহাওয়ার কারণে অনুশীলন সেশনগুলোতে বিঘ্ন ঘটায় হতাশ ক্যাপ্টেন। তবে নিজেদের সীমিত সামর্থ্য দিয়েই ওশেনিয়াতে ভালো ফলাফলের প্রত্যাশা তার। সিরিজের নাহিদ, শরীফুল, লিটনদের পরিবর্তে দলের সুযোগ পাওয়া ক্রিকেটারদের নিজেদের প্রমাণ করার বড় সুযোগ মনে করছেন তিনি। আপনারা তো মাশাআল্লাহ অনেক বছর ধরে ক্রিকেটটা কভার করেন, তো এই অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আপনারা কি এক্সপেক্ট করতেছেন? দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি জানাতে এসে প্রত্যাশা নিয়ে গণমাধ্যম কর্মীদের পাল্টা প্রশ্নই করে বসেন অধিনায়ক শান্ত। যে উত্তরটা পেয়েছেন তাতে যে সমর্থকদের সন্তুষ্ট করা সম্ভব নয় সেটাও বেশ স্পষ্ট। এই উত্তর আমি দিলে পছন্দ হইতো? গত কয়েক বছরে যেভাবে টেস্ট খেলেছে টাইগাররা, তাতে প্রত্যাশা আকাশচুম্বী। এর জন্য সেরা প্রস্তুতিও প্রয়োজন। তবে জিম্বাবুয়ে সিরিজের পরিস্থিতির মতো এখানেও হতাশ টাইগার অধিনায়ক। বৃষ্টির কারণে প্রিপারেশনটা বাংলাদেশ ওইভাবে ঠিক মতো প্লেয়াররা নিতে পারে নাই, এবং যতটুকু সম্ভব হয়েছে নেওয়ার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে প্র্যাকটিস হচ্ছে গ্রানাইটে, ওপরে বোলিং মেশিনের সাহায্যে যতটুকু নেওয়া সম্ভব। বাট আমি স্টিল বিলিভ করি যে প্রিপারেশনের জায়গায় একটু তো ঘাটতি ছিল এবার। মূলত এমন বৃষ্টিসাত আবহাওয়াই হতাশার মূল কারণ। শেষ দিনের অনুশীলনেও ছিল একই চিত্র। অবশ্য এসব নিয়ে ভাবছেন না শান্ত। লক্ষ্য নিজেদের স্বাভাবিক খেলা খেলেই অজি বোধ করা। আলাদা কোনো পরিকল্পনা নাই। টেস্ট টিমটা একটা ভালো অবস্থানে আছে।
এই জায়গাটা থেকে আমরা যেন নিচের দিকে না যাই, সামনে আরো কিভাবে ইমপ্রুভ করতে পারি। এদিকে নাহিদ শরীফুলদের ইনজুরিতে নিজের সেরা দলটা অজিদের বিপক্ষে পাচ্ছেন না শান্ত। সেটা নিয়ে অবশ্য এখন আর আক্ষেপ নেই তার। হাতে যা অস্ত্র আছে তা নিয়েই লড়াইয়ে প্রস্তুত ক্যাপ্টেন হিসেবে আমি সবসময় আমার বেস্ট প্লেয়ারগুলোরই পাবো, এটা আসলে আশা করাটাও বোকামি হবে। সো আমার দলে যারা আছে, যারা যখন সুযোগ পাবে বা যারা খেলার অপরচুনিটি পাবে, তাদের উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে। এদিকে অস্ট্রেলিয়া সমীহ করছে টাইগারদের, সেটা দেখে সন্তুষ্ট শান্ত। নিজেদের এই সম্মানটা টেস্ট ক্রিকেটে ধরে রাখতেই অস্ট্রেলিয়া সিরিজে ভালো ফলাফল আনতে চায় টাইগাররা। তাতে ওশেনিয়াতে আরও টেস্ট খেলার সুযোগ পাবে বাংলাদেশ। পাশাপাশি বাকি প্রতিপক্ষ সমান গুরুত্ব দেবে বলে বিশ্বাস অধিনায়কের। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। হাতিরঝিলে অনুষ্ঠিত হলো সাইক্লিং চ্যালেঞ্জ প্রতিযোগিতা 2026। ভোর 4টা থেকে প্রতিযোগিতায় অংশ নিতে এমফি থিয়েটারের সামনে জড়ো হতে থাকে বিভিন্ন বয়সের নারী পুরুষ সাইক্লিস্টরা। এমটিবি ও রোড বাইকিং সহ মোট 7টি ক্যাটাগরিতে লড়াই করেন প্রায় 250 সাইক্লিস্ট। শুরু হয় আইটিটিটি ইভেন্ট দিয়ে, যেখানে অংশ নেয় প্রায় 150 সাইক্লিস্ট। চ্যাম্পিয়ন হয় শাহাদাত হোসেন আলিফ। এরপর শুরু হয় দিনের সবচেয়ে আকর্ষণীয় ক্যাটাগরি টিটিটির লড়াই, যেখানে 11টি দলের মধ্যে বিজয়ী হয় টিম বিডিসি, ওয়ান বম্বার্স ও পিপিআর। এরপর একে একে নারী ও শিশুদের প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হয় এই প্রতিযোগিতা। সবশেষ সাইক্লিস্টদের মাঝে মেডেল ও ক্রেস্ট বিতরণ করা হয়। সবাই সাইক্লিংটা এখনও ওইভাবে খুব একটা ফেমাস না বা ওয়েল নোন না। সো এই টাইপের ইভেন্টগুলো যেটা করে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাইক্লিস্টকে, যারা হয়তো শুধু কমিউটার বা যারা হয়তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় বা যারা হয়তো প্রফেশনালি এটাকে নেয়, সবাইকে একটা প্ল্যাটফর্মে আন্ডারে আনে। সাইকেল দিয়ে ওয়ার্ল্ড কাপও হয়, যেটাকে বলা হয় ট্যুর দ্য ফ্রান্স, কিন্তু আমাদের এখানে অতটা ভ্যালু নাই এটা। কিন্তু আমরা অবশ্যই চাই যে প্রফেশনাল টিমে অনেকেই আসুক, কারণ আমাদের এখানে অনেক পটেনশিয়াল প্লেয়ার আছে যাদেরকে আমরা এখন পর্যন্ত রাইজ আপ করতে পারি না। এবার তাদেরকে যদি আমরা রাইজ আপ করতে পারি, তাহলে আমাদের দেখা যাচ্ছে ইন্টারন্যাশনালেও আমরা অনেক ভালো খেলতে পারবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন গতি পাচ্ছে বাংলাদেশ মার্কিন সম্পর্ক। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্জিও গোরের বৈঠক। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ নেই যুক্তরাষ্ট্রের। সমন্বয়কদের আটকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণায় বিভ্রান্ত হয়নি ছাত্ররা। 24-এর 31 জুলাই মার্চ ফর জাস্টিসে উত্তাল হয়ে ওঠে দেশ। গণগ্রেফতারেও দমন করা যায়নি বিক্ষোভ। এবং বাড়ছে উচ্চশিক্ষায় বিদেশে গিয়ে স্থায়ী হওয়ার প্রবণতা। রাষ্ট্রের অর্থে গড়ে ওঠা দক্ষ জনবল হারানোয় বিশেষজ্ঞদের উদ্বেগ। দেশে মর্যাদা না পাওয়ার অভিযোগ। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাবরিনা মজুমদার। নাজমুল্লাহ, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।